ওদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে, মিটিংও হচ্ছে। আমি যেটা বললাম যে আমরা তারুণ্যের শক্তিগুলোকে এক জায়গায় আনতে চাই। তারুণ্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে একটা ইউনাইটেড ফোর্স আমরা বানাতে চাই। তো সে বিষয়ে তারাও একমত, আমরাও একমত। আমরা আলোচনা চালাচ্ছি যে কিভাবে এই তারুণ্যের শক্তিগুলোকে, যেমন তারা ২৪-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই আন্দোলনে আমরাও একটা গ্রেট রোল প্লে করেছি। এবং আমরা যেহেতু এই কোটা আন্দোলনের মানে বলতে পারেন মেইন উদ্যোক্তা। একসময় আপনাদের সঙ্গেই ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ, আসিফ এবং নাগরিক কমিটির আক্তার হোসেনরা। তাদের সঙ্গে জোট করার কোনো চেষ্টা চলছে কি? জোট বলতে কি, ওদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে, মিটিংও হচ্ছে। আমি যেটা বললাম যে আমরা তারুণ্যের শক্তিগুলোকে এক জায়গায় আনতে চাই। তারুণ্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে একটা ইউনাইটেড ফোর্স আমরা বানাতে চাই। তো সে বিষয়ে তারাও একমত, আমরাও একমত। আমরা আলোচনা চালাচ্ছি যে কিভাবে এই তারুণ্যের শক্তিগুলোকে, যেমন তারা ২৪-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এই আন্দোলনে আমরাও একটা গ্রেট রোল প্লে করেছি। এবং আমরা যেহেতু এই কোটা আন্দোলনের মানে বলতে পারেন মেইন উদ্যোক্তা, ১৮ সালেই তো কোটা আন্দোলনটা সেভাবে গড়ে উঠেছে একবারে। এই আন্দোলনে আমরাই নেতৃত্ব দিয়েছি, আমি, ফারুক হাসান, বিপিনুর নূর, রাশেদ খান, হাসান আল মামুন। ওই সময় তো আমরাই লাইমলাইটে ছিলাম। আমাদের সাথে তখন কাজ করেছেন আমাদের নাহিদ, আমাদের আসিফ মাহমুদ, আক্তার হুসাইন, এরা তো আমাদের এই জুনিয়র ছিলেন। আমরা ওই সাথে একসাথে আন্দোলনটা করেছি। তারপরে এই ২৪-এর আন্দোলনে তাদেরকেই আমরা সামনে দিলাম, তাদেরকে আমরা লাইমলাইটে রেখে এই আন্দোলনটাকে বেগবান করলাম। তা আমরা মনে করি এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিংবা আমরা নানান পথে যে তারুণ্যের শক্তিগুলো কাজ করছে, আমরা এই সবগুলো পথকে একটা পথে আনতে কিভাবে পারি, সে বিষয়ে অলরেডি আমরা আলোচনা চালাচ্ছি। এবং আমরা খুব আশাবাদী অল্প সময়ের মধ্যে এটা একটা চূড়ান্ত সমাধানে আসবে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সেটা জোটও হতে পারে কিংবা এক দলও হতে পারে, সেটা আসলে সময়ই বলে দিবে কোন দিকে আমরা হাঁটি। গণ অধিকার পরিষদ অনেক দিন থেকে দুই ভাগে বিভক্ত ছিল। সম্প্রতি আপনি সহ বেশ কয়েকজন মিলে নুরুল হক নূরের যে পক্ষটা, সেই পক্ষে যোগদান করেছেন। আপনারা তো আলাদা হয়ে অনেক দূর এগিয়েছিলেন, তাহলে হঠাৎ এক হওয়ার কারণ কি? আসলে দেখুন, মানে ওই পক্ষে যোগ দেওয়া বা এই পক্ষে যোগ দেওয়া বিষয়টি এমন নয়। মানে আমরা যেহেতু দীর্ঘদিন বেশ কিছু মতানৈক্যের কারণে, মতপার্থক্যের কারণে আমরা আলাদা পথ চলেছি, আলাদা পথে হেঁটেছি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের জুলাই আগস্ট যে বিপ্লব, এই বিপ্লবে তরুণরাই নেতৃত্ব দিয়েছে এবং অগ্রভাগে ছিল। সকল রাজনৈতিক দল, মত, জাতি, ধর্ম, বর্ণ সবাই অংশগ্রহণ করেছে এই বিপ্লবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। ফ্যাসিবাদ মুক্ত করার পরে আমরা দেখলাম যে আসলে তরুণদের অগ্রভাগে যে নেতৃত্ব এবং তরুণদের যে সাহসিকতার পরিচয় এই আন্দোলনে, এটা আসলে অনস্বীকার্য এবং বলার কোনো মানে অবকাশ রাখে না। এবং এই আন্দোলনের আরেকটি বিষয়, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের দুটো অংশ হলেও প্রত্যেকটি অংশ সমানভাবে ভূমিকা রেখেছে এবং মানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে এই আন্দোলনে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে ২৪ পরবর্তী আজকের এই বাংলাদেশে আসলে এই তরুণদের বিভাজিত থাকার কোনো সুযোগ নেই। এবং জনগণও চাই, জনগণের একটা ডিমান্ড যে আসলে তরুণরা যদি এক হয়, তরুণরা যদি ইউনাইটেড হয়, তারুণ্যের এই শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এরাই আগামীর বাংলাদেশকে নতুন করে সাজাতে পারবে, নতুন করে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবে। তো সেই তাগিদ, সেই ফিল থেকেই আমরা মনে করলাম যে আসলে আর আলাদাভাবে পথ চলার সুযোগ বোধহয় নেই, এখন আমাদের এক হতে হবে। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি ছিল, ত্রুটি ছিল, যেহেতু আমরা ইয়াং তরুণ, ওদের মধ্যেও আরও বেশি ছিল। তো মানুষের এই মধ্যে তো ভুল বা ত্রুটি বা দোষ থাকে, মানুষ তো আর ফেরেশতা না যে ভুল করবে না। তবে কেউ যদি ভুল শুধরিয়ে মনে করেন যে সামনের দিকে নতুনভাবে পথ চলার প্রত্যয় ব্যক্ত করে, আমি মনে করি এটা বেটার। কারণ বাংলাদেশের রাজনীতিতে এটা খুব একটা নেই যে ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি মনে করি নুরুল হক নূর সে সর্বাত্মক চেষ্টা করেছে। তার অতীতের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আমরা আমাদের আহ্বায়ক কর্নেল মশিউজ্জামান সাহেব, আমাদের ডক্টর রেজা কিবরিয়া ভাই, তাদের সাথেও আমরা বসেছি, একাধিকবার কথা বলেছি। আমরা ওনাদের বুঝিয়েছি যে ভাই অতীতে যা হয়েছে, আমরা তো আসলে ইয়াং তরুণ, আমাদের এই ভুলভ্রান্তি হয়, আমরা যা করেছি আসলে আমরা দুঃখিত। তো সেই জায়গা থেকে আমরা যদি এক হতে পারি, তাহলে আমরা দেশ ও জাতির জন্য আসলে সম্মিলিতভাবে কিছুটা হয়তো কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা আসলে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি এবং চেষ্টাও করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এখন একসাথেই পথ চলতেছি। দু একজন সহযোদ্ধা আমাদের বাইরে আছেন, আমরা আশাবাদী যে তারাও আসলে খুব শীঘ্রই আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন, একসাথে আমরা কাজ করব। আপনার গ্রুপের সবাই কি যুক্ত হয়েছেন ভিপি নূরের অংশের? আমরা আমাদের গ্রুপের মোটামুটি 90%ই বলতে পারেন, 99%ই চলে আসছি। দু একজন সহযোদ্ধা, বিশেষ করে ওখানে আমাদের তারেক রহমান ভাই আছেন,
সে এখনও আসেননি, আশা করি সেও আমরা ঐক্যবদ্ধ গণ অধিকারে একসাথে কাজ করব। তো তারেক রহমান ভাই আমাদের এই আন্দোলনে অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছেন এই জুলাই আগস্ট বিপ্লবে, এবং তার যে সাহসিকতার পরিচয় এটা আসলে আমাদের সবার চাইতে বেশি, আমার চাইতেও বেশি। সে যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সে বিজিবির সাথে লড়াই করেছে, পুলিশের সাথে মানে লড়াই করেছে, মানে তারকে আসলে কি বলবো, এক পর্যায়ে তাকে বাসা থেকে র্যাব তুলে নিয়ে যায় 22শে জুলাই। আল্লাহ না করুক আসলে যদি বাংলাদেশ আমরা স্বাধীন না করতে পারতাম, তাকে ক্রস ফায়ার দিত নিশ্চয়ই, এবং ক্রস ফায়ার দেওয়ার জন্য ওরা একবারে সব আয়োজন করেছিল। তো আমাদের তারেক রহমান সেই সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং তার ভিতরে সততা আছে, দেশপ্রেম আছে, এগুলো আমরা কখনোই অস্বীকার করবো না। আমি আমার সহযোদ্ধাদের নিয়ে কোনো মানে নেতিবাচকতা বা নেগেটিভিটি কোনোটাই ছড়াতে চাই না, যেটা সত্য আমি সেটাই বলবো। তো যাই হোক, তারেক ভাই হয়তো বেশ কিছু কারণে এখনও ঐক্যবদ্ধ হচ্ছেন না বা আমাদের সাথে আসছেন না। আমরা আশাবাদী, আমরা এখনও চেষ্টা করছি, হয়তো তিনিও শীঘ্রই ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমাদের এক সহযোদ্ধা কর্নেল মিয়া মসজিদুজ্জামান, তিনি অত্যন্ত ভালো মানুষ, এবং তিনি আর্মির সাবেক কর্নেল ছিলেন, 30 বছর আর্মিতে চাকরি করেছেন, তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে, অত্যন্ত ভালো ইমেজের একজন মানুষ। আমি আশাবাদী তার এই যে জ্ঞান অভিজ্ঞতা, তার যে মেধা প্রজ্ঞা, এটা আসলে আমাদের এই তরুণদের রাজনীতি বিনির্মাণে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠনে অত্যন্ত জরুরি এবং দরকার। আমরা ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি, অনেক অনুরোধ জানিয়েছি যে আপনি আসেন, গার্ডিয়ান হিসাবে আমাদের মাথার উপরে ছায়ার মতো থাকেন, কারণ আপনার এই মেধা আমাদের দরকার, প্রজ্ঞা দরকার। আমরা তো ভুল করেছি, আপনার সন্তানকে আমাদের জায়গায় যদি আপনি দাঁড় করান এই বয়সে, তাহলে আপনার সন্তান ভুল করলে আপনি তো তাকে ফেলে দেবেন না, তাকে তো আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাকে নিয়েই তো আপনি আগাবেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আপনি যদি সেই জায়গাগুলো স্যাক্রিফাইস করে বা কম্প্রোমাইজ করে আমাদেরকে নিয়ে পথ চলেন, আশা করি আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। তারেক রহমান বলেছেন আপনার স্বার্থের কারণেই নূরের সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে আসলে স্বার্থ এটা কেন বলেছে আমি জানি না, এটা উপরে আল্লাহ আছে, তারাও জানে। তাদের সামনেও বলেছি যে আমার পদ পদবি বা এগুলোর আমার কোনো ইচ্ছা নেই। তারেক রহমানকে আমি এটাও বলেছি যে আপনি যদি আসেন, যেহেতু ওখানে আমি সেক্রেটারি ছিলাম ওই অংশের, আমি আমার যে জায়গা এই জায়গাটা আমি আপনাকে দিয়ে দেবো, কারণ এই আন্দোলনে আপনি সবচেয়ে গ্রেট রোল প্লে করেছেন। আপনি তাকে জিজ্ঞেস করেন, সৃষ্টিকর্তার উপরে সাক্ষী আছে যে ফারুক হাসান আপনাকে বলেছে কিনা যে আপনি যদি আমরা একসাথে হই তাহলে আমার যে পজিশন বা আমার যে জায়গা সেটা আমি আপনাকে দিয়ে দিব, আমি আপনার নিচে থাকবো, আমি আপনার পরের পজিশনে থাকবো। তারপরে আসেন, আমরা একসাথে যেহেতু কাজ করেছি, একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই একসাথে থাকতে, সেখানে আসলে আমি আপনার নিচেই থাকবো, আমার কোনো আপত্তি নেই। তারপরে আমরা চাই দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে। তো সেই জায়গাতে স্বার্থ বলতে আর কি, স্বার্থের কী আছে এখানে? আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, দেশকে কিছু দিতে চাই, সেজন্যই আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা সৎ নিয়াতে আমরা কিন্তু এক হয়েছি। এখানে স্বার্থের কোনো কিছুই নেই। আমার যদি স্বার্থই থাকতো তাহলে কি আমি তারেক রহমানকে এই কথা বলতাম? আপনি জিজ্ঞেস করবেন যে তারেক রহমান সাহেব আপনাকে ফারুক হাসান জিজ্ঞেস করেছে কিনা বা বলেছে কিনা যে তার পজিশনটা তাকে ছেড়ে দিবে বা সে আপনার নিচে থাকবে। সে তো আমার ওখানে জয়েন্ট সেক্রেটারি ওই কমিটিতে ছিল, আমি সেক্রেটারি ছিলাম, তাহলে আমি তাকে বললাম যে আপনি ঐক্যবদ্ধ হলে আমার পজিশনে আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই আমার। তাহলে এখানে স্বার্থের প্রশ্নই আসে না। কর্নেল মসজিদুজ্জামান অবসরপ্রাপ্ত, কেন আপনার সঙ্গে এলেন না? কর্নেল মিয়া মসজিদুজ্জামান ভাই, আমরা চেষ্টা করেছি, এখনও চেষ্টা অব্যাহত আছে। আমরা তো বললাম যে তিনি আমাদের গার্ডিয়ান, অভিভাবকের মতন, এবং তার যে মেধা প্রজ্ঞা ট্যালেন্ট, এবং তিনি দীর্ঘদিন আর্মিতে ছিলেন, তিনি একটা ব্রাইট একটা মানে ইমেজ ক্রিয়েট করেছেন তার লাইফে। তো এটা আমাদের দরকার। আমরা তাকে চেষ্টা করেছি অনেকবার, যে বেশ কিছু বিষয়ে সে হয়তো মনে করছে যে না, তরুণদের সাথে গেলে হয়তো এরা আবার আমাকে অপমানিত করতে পারে বা আমাকে আবারও এরা নানাভাবে করতে পারে, হেনস্থা করতে পারে। তা আমরা ওনাকে বলেছি, দেখুন এটা আসলে ওই সময় আমরা অনেক ইম্যাচিউর ছিলাম যখন আমাদের দল ফ্র্যাকশনে পড়ে বা ভাগ হয়। দল এখন তো অনেক মানে আলাদা হয়ে দুই অংশই আমরা বুঝতে পেরেছি আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। নাহলে তো আজকে আমরা লাইমলাইটে থাকতাম, ভাগ হয়েই তো আমরা আসলে দুই পক্ষই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো ওরাও বুঝতে পেরেছে, আমরাও বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে ওরাও অনেক পরিবর্তন হয়েছে, ওরা নিজেরাও আসছিল বলছে। তা না হলে তো আমাদের নূর সে আমাকে সহ নিয়ে কর্নেল মসজিদুজ্জামান ভাইয়ের বাসায় গেলেন, রাত 12টা পর্যন্ত কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন তার অতীত কর্মকাণ্ডের কারণে। এগুলো সে বলেছে, তার সর্বোচ্চ জায়গা থেকে সে চেষ্টা করেছে। যেমন ভাই আমি মনে করি যে তার ওই জায়গা থেকে যে আসলে এরা আবার এই রকম করতে পারে কি না, তা আমার মনে হয় না যে এটা আর এখন হবে, কারণ এখন অনেক ম্যাচিউরড একটা পার্টি, ওরা নিবন্ধনও অলরেডি নিয়েছে,
নিবন্ধিত একটা পার্টি। আমি মনে করি এই মুহূর্তে যদি আপনি রাজনৈতিক দল হিসাবে চিন্তা করেন, বিএনপি জামাতের পরেই গণ অধিকারের অবস্থান 3 নম্বর পজিশন। তো সেই জায়গা থেকে একটা পার্টিতে অনেক ভাস্ট একটা বিরাট একটা এরিয়াতে কাজ করছে এখন। কর্নেল মশিউজ্জামান সাহেব আসলে এখানে আমাদের সবার উপরে থাকতেন, সর্বোচ্চ পজিশন দেওয়ার জন্য সবাই আলোচনা করছে যে কোনো অসুবিধা নেই, যেমন ভাই আমাদের মাথার উপরে থাকবে সর্বোচ্চ পজিশনে, সেখানে তাকে কেউ অপমানিত করা বা এরকম কত কোনো সুযোগ নেই।